ইসমাইল মির্জা শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো সরকারের ১ বছর নিয়ে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে গত ৫ই আগস্ট আওয়ামী সরকারের পতনের পর গত বছরের ৮ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বভার গ্রহণ করেছিলেন প্রফেসর ডক্টর ইউনূস, এবং সেই প্রফেসর ডক্টর ইউনূসের দায়িত্বে থাকা ১ বছরের আমরা দেখেছি গত ৮ তারিখে সেটি উদযাপিত হয়েছে, পালিত হয়েছে, এবং সে বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ও সিনিয়র সাংবাদিক জনাব মনির হায়দার রয়েছেন আমাদের সাথে। আমরা স্বাগত জানাই মনির হায়দার আপনাকে আজকের অনুষ্ঠানে আসবার জন্য। মিস্টার মনির হায়দার, আপনি প্রধান উপদেষ্টার সাথে সংযুক্ত এবং নানা কাজের সাথে যুক্ত রয়েছেন, ঐক্যমত কমিশনে রয়েছেন। আমরা যেটি বলছিলাম যে সরকারের ১ বছর শেষ হয়েছে গত ৮ তারিখে। আওয়ামী সরকারের ৫ তারিখে পতন হয়েছে, ৮ তারিখে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছে, ইউনূস সরকার ১ বছর পার করেছে। এখন নানা বিশ্লেষণে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। সব ভালোরই কিন্তু মন্দ আছে, সব মন্দরে আবার ভালো আছে। তো সেক্ষেত্রে এই ১ বছরের দেশ পরিচালনার ক্ষেত্রে আপনি কিছুটা কাছাকাছি থেকেছেন, জনগণের প্রতিক্রিয়া দেখেছেন, রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া বিশেষভাবে আপনার পরিলক্ষিত হয়েছে। আপনি আপনার বিশ্লেষণে কিভাবে দেখবেন যে সরকারের ১ বছর পরিচালনায় কিভাবে নন্দিত হয়েছে, কিভাবে প্রশংসার জায়গাটা কিছুটা ঘাটতি ঘটেছে? আপনার বিশ্লেষণ কি? অনেক ধন্যবাদ। প্রথমে যে কথা বলতে চাই যে ঘটনাচক্রে আমি এখন সরকারের অংশ, সুতরাং সমালোচনা এইটার জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে, যে কোনো ধরনের সমালোচনার জন্য। আর সাংবাদিক এবং পাশাপাশি একজন অ্যাক্টিভিস্ট হিসাবে গত অনেকগুলো বছর যে জন্য আমরা স্ট্রাগল করেছি, লড়াই করেছি, কথা বলেছি, কি জন্য? সেটা হলো যে সমালোচনা করা যাবে নির্বিঘ্নে। সমালোচনাকে রাষ্ট্রদ্রোহ কিংবা গুরুতর অপরাধ হিসাবে বিবেচনা করা হবে না। সুতরাং যেহেতু এখন ঘটনাচক্রে সরকারের অংশ, সুতরাং সমালোচনাকে উড়িয়ে দেওয়া কিংবা সমালোচনা খুব খারাপ জিনিস এটা বলবার আর অবকাশ নাই। আমি এই সমালোচনাকে ওয়েলকাম করি, স্বাগত জানাই। সমালোচনার মধ্য দিয়েই সরকার তথা এস্টাবলিশমেন্ট সঠিক পথে চলবার গাইডলাইন পায় অনেক ক্ষেত্রে। কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে বাংলাদেশে এখন কোনগুলোর সমালোচনা সাধারণ নাগরিকদের, সাধারণ মানুষের সমালোচনা, আর কোনগুলো পরিকল্পিত প্রপাগান্ডা। কারণ আমাদের মাথায় রাখতে হবে যে গত বছর ৫ই আগস্ট যে ফ্যাসিস্ট চক্র ঝাড়ে বংশে পালিয়ে গেছে, সেই ফ্যাসিস্ট চক্র আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থা থেকে বিলিয়ন বিলিয়ন ডলার সমপরিমাণের টাকা বা ডলার লুটপাট করে নিয়ে গেছে। এর মধ্যে শ্বেতপত্র প্রকাশ হয়েছে, আমরা জানি কোন কোন খাতে কত বিলিয়ন ডলার দুর্নীতি হয়েছে, লোপাট হয়েছে, সব হিসাব জনগণের সামনে। সুতরাং এই যে লোপাট হওয়ার টাকা, এই যে তাদের জনগণকে ফতুর করে ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংস করে তারা যে টাকা পয়সা সরিয়েছে, এই টাকা তো একটা ক্ষমতা আছে। এই প্রপাগান্ডায় সেটা কাজে লাগছে যে এটা আমাদের বোঝার জন্য অনেক বড় জ্ঞানী হওয়ার কোনো দরকার নাই। কিন্তু তাই বলে এই সরকারের কি সমালোচনার কোনো জায়গা নাই? অবশ্যই আছে, অনেক জায়গা আছে। সরকার মানেই, বিশেষ করে তৃতীয় বিশ্বের সরকার মানেই তার সমালোচনার বহু জায়গা থাকবে, এবং এটা জেনুইনলি আছে। তো আমাদের এই পার্থক্যটা ধরে নিয়ে সমালোচনাগুলো বিবেচনায় নিতে হবে। সাফল্য ব্যর্থতা, প্রথমে আমরা বিবেচনা করি যে প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার কি পরিস্থিতিতে বাংলাদেশের দায়িত্ব নিয়েছিল। মানে আলাদিনের চেরাগ নিয়ে তার এই সরকার বসেনি। এই সরকার এমন কোনো অঙ্গীকার নিয়ে বসেনি যে আমি এই দায়িত্ব বসে রাতারাতি এটাকে একটা স্বর্গ বানিয়ে ফেলবো, সব দুর্নীতি অনিয়ম দূর করে দেবো, সব অদক্ষতা, মিসম্যানেজমেন্ট, একেবারে দুর্নীতি জিরোতে নিয়ে চলে আসবো, এরকম অঙ্গীকার তো করেনি। সরকারের চেষ্টা আছে কিনা সেটা হলো দেখার বিষয়। হ্যাঁ, চেষ্টা নিয়েও প্রশ্ন থাকতে পারে যে চেষ্টাটা ঠিকঠাক মতো আছে কিনা, এই চেষ্টাটা সঠিক পথে কিনা, এই প্রশ্নগুলো আসতে পারে, এবং সেটা আসাই স্বাভাবিক। আমি এই আপনার যে মূল প্রশ্নটা যে সাফল্য ব্যর্থতাকে কিভাবে মূল্যায়ন করব, এটার বটম লাইন আপনাকে আমি একটা পাল্টা প্রশ্ন করব। সেই প্রশ্নের জবাব দিতে হবে এমন কোনো কথা নেই। আমি শুধু আপনাকে কল্পনা করতে বলবো যে 2024 সালের 5ই আগস্ট ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাবার পর 8ই আগস্ট প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি সরকারের দায়িত্ব গ্রহণ করেছে।
এখানে যদি প্রফেসর ইউনূস না হয়ে অন্য কারো নেতৃত্বে একটা সরকার গঠিত হতো, কি হতে পারতো বলে আপনি কল্পনা করেন বলেন তো আমাকে? না, সেক্ষেত্রে যেমন প্রফেসর মানে ইউনূস যেই আশঙ্কার মধ্যে ছিল, নিশ্চয়ই না, দেশি বিদেশি যত রকম আশঙ্কা ছিল, উনি সেই আশঙ্কাগুলো প্রফেসর ইউনূস হয়তো নিজে এক বীর পাহলোয়ানের মতো যুদ্ধ করেন নাই, কিন্তু তার যে অবস্থান, ব্যক্তি প্রফেসর ইউনূসের যে পর্বত প্রমাণ যে ওজন আন্তর্জাতিক দুনিয়াতে, সেটা জাতি হিসাবে রাষ্ট্র হিসাবে কত ধরনের ষড়যন্ত্র, কত ধরনের ভয়ঙ্কর আশঙ্কা থেকে আমাদেরকে সেফগার্ড হিসাবে তিনি কাজ করেছেন, আমাদেরকে সুরক্ষা দিয়েছেন। আমাদের যে অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন, এটাকে বিপ্লব বলেন আর না বলেন, এই পরিবর্তনটাকে সিকিউর করা, এটাকে নিরাপদ রাখা, অন্তত টিকিয়ে রাখা, সেই ক্ষেত্রে প্রফেসর ইউনূসের অবস্থান এই সরকারের মধ্যে এসে সরকার প্রধান হিসাবে, সেটাকে আমরা কিভাবে মূল্যায়ন করব? জি, আপনি সরকার হিসেবে নিশ্চয়ই আপনার কাছে এই মূল্যায়নটা থাকছেন যে প্রফেসর ডক্টর ইউনূস তো শুধুমাত্র বাংলাদেশের জন্য খ্যাতিসম্পন্ন নয়, এটা সারা বিশ্ব সকলেই জানে। আমরা যখন তিনি শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের হামলার মধ্যে ছিলেন, তখনও কিন্তু তিনি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হচ্ছেন, বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে যাচ্ছেন, সেটি তো ওনার একটা বড় ভালো দিক নিশ্চয়ই আমরা লক্ষ্য করেছি। এবং এই সরকারটি যখন আসে তখন আমরা দেখেছি বিএনপি, জামাত সহ কোনো দলই কিন্তু প্রফেসর ডক্টর ইউনূসের বিষয় নিয়ে, তাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার বিষয় নিয়ে কেউ কোনো প্রশ্ন উত্থাপন করেন, প্রত্যেকেই কিন্তু এক জায়গায় একমত ছিল। কিন্তু যখন আস্তে আস্তে দিন গড়ালো শুরু হলো, প্রফেসর ডক্টর ইউনূস যখন বললেন যে তিনি ছাত্রদের দ্বারা তিনি এখানে এসেছেন, তখন তিনি বলেছেন ছাত্ররা আমাদের নিয়োগদাতা এই সরকারের, এটা বলেছেন তিনি। তো সেক্ষেত্রে হ্যাঁ, এটা তো ভুল বলেন না, বাকিরা সমর্থন করেছে, কেউ আপত্তি করে না, কিন্তু ওনাকে নিয়ে আসার মূল উদ্যোক্তা তো ছাত্ররা। হ্যাঁ, সেক্ষেত্রে যে বিপ্লব বলি, অভ্যুত্থান বলি, সে অভ্যুত্থান তো ছাত্র জনতার অভ্যুত্থান ছিল। ওনার নিয়োগদাতা যদি বলা হয় তাহলে দেশের জনগণ নিয়োগদাতা তার হতে পারে কিনা? আপনি যদি কথা টেকনিক্যাল ব্যাখ্যা চান, জি জি, এই ব্যাখ্যার কোনো শেষ হবে না। জি, আমি একদম অনেস্টলি আপনাকে বলি, না তিনি অনেস্টলি বলেছেন, কিন্তু মানুষের মধ্যে এই সত্যটাকে কি আপনি অস্বীকার করবেন যে তাকে নিয়ে আসার উদ্যোক্তা হলো বিপ্লবের যারা নেতৃত্ব দিয়েছিল, অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিল, সেই ছাত্র নেতৃবৃন্দ, তারা তাকে প্রস্তাব দিয়ে বুঝিয়ে শুনিয়ে রাজি করিয়ে তারা নিয়ে এসছে। বাকি যে সমস্ত রাজনৈতিক কিংবা অরাজনৈতিক শক্তি যারা এই অভ্যুত্থানে ছিল পুরো মাত্রায়, হ্যাঁ, এবং একদিন না বহুদিন ধরে এর মধ্যে ছিল, তারা সবাই এটাকে সমর্থন করেছে যে হ্যাঁ ওনাকে আনলে ভালো হয়। এবং এইভাবে তিনি একটা প্রতীকী অর্থে বলেছেন যে তারা আমার নিয়োগদাতা, আমাদের নিয়োগদাতা। না, সেটা কিন্তু উনি পরবর্তীতে ধরেন অনেক ভুল ধরা যায়, কিন্তু আপনি এটাকে সিম্পলি দেখলে পারে এটা মোটেই মানে আমরা যারা ভাবছি, আমরা যারা মনে করি সরকার তার পরিচালনার ক্ষেত্রে সর্বক্ষেত্রে যে সফলতা 100% করতে পারবে, যেটি আমরা তো অবশ্যই সম্ভব নয়, কিন্তু ওই জায়গাটায় প্রথমেই কিন্তু মানুষের কিছু মানুষের মধ্যে এটা হলো, তাহলে ছাত্ররাই কি সব করলো? আমরা যারা রাজনৈতিক দল রয়েছি, আমরা যারা জনতা রয়েছি, তিনি প্রতীক অর্থে বলেছেন, ছাত্র বলতে হয়তো বা তিনি মিন করেছেন টোটাল স্টেক হোল্ডারদের মিন করেছেন, কিন্তু সেই জায়গাটাকে না। এখন ডেফিনেটলি দেখুন, আপনি এই কথাটা যথার্থই বলেছেন যে ছাত্র বলতে উনি কি বলেছে যে শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা আগামী কিছুকাল পরে যারা এনসিপি নামের একটা দল করবে সেই ছাত্ররা, তিনি তো বলেননি। ছাত্ররা তো আমরা তো জানি এই আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতৃবৃন্দ তারা মূল নেতৃত্বে ছিলেন, কিন্তু বিভিন্ন জায়গায় আন্দোলন তো একটা জায়গায় হয়নি, সারা দেশে হয়েছে, বিভিন্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে হয়েছে, আমরা জানি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে, সব জায়গায় তো নেতৃত্ব ছাত্ররাই দিয়েছে। সেই ছাত্র আছে, ছাত্র দল আছে, হয়তো ছাত্র শিবির কিংবা অপরাপর আরও ছাত্র সংগঠন আছে, ছাত্ররাই নেতৃত্ব দিয়েছে। দেশের মানুষ সবাই এটার সঙ্গে ছিল, রাজনৈতিক দলগুলো সবাই এখানে পরিপূর্ণ শক্তি নিয়ে পার্টিসিপেট করেছে, কিন্তু ছাত্ররা যে নেতৃত্ব দিয়েছে, সব ধরনের ছাত্ররা, সব দলমতের ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, এটা নিয়ে তো কোনো বিতর্ক নাই, আছে? আমি শুনিনি অন্তত। তারা ছাত্রদের বলতে আমরা প্রতীক অর্থ বলি যে সকল স্টেক হোল্ডারদারই মনোনীত হিসাবে তিনি সরকার পরিচালনা। আমি বলেছি, আপনি যদি ভাষা নিয়ে ব্যাখ্যা করতে চান, ভুল ধরতে চান, অনেক কিছু ধরা যাবে, আমি ভুল ধরছি, ব্যাকরণগত, কিন্তু এটা তো রিয়ালিটি যে ছাত্ররাই ওনাকে রাজি করিয়ে, ওনাকে প্রস্তাব করে রাজি করিয়ে নিয়ে এসেছে, বাকিরা সমর্থন দিয়েছে, সেই হিসাবে তিনি সবার সমর্থনে এখানে বসেছেন। কিন্তু প্রস্তাবক বা উদ্যোক্তা তো কেউ একজন থাকে, সবাই মিলে তার উদ্যোগ নিতে পারে না, সবাই মিলে তার প্রস্তাব করতে পারে না, কেউ প্রস্তাব করে কেউ সমর্থন করে, হ্যাঁ, দুইজনের দুই ভূমিকা, কিন্তু সবারই ভূমিকা আছে এবং দুটো ইতিবাচক। মানে প্রস্তাবক সমর্থক ধরেই সকল স্টেক হোল্ডার এখানে ছিল। আপনি যেটা বলছিলেন সেটার সাথে কিন্তু আমরা সম্মত পোষণ করি। আমরা দেখতে পাচ্ছি যে রিজার্ভ বেড়েছে, আমাদের ফরেন রিমিটেন্স বেড়েছে,
নিঃসন্দেহে। আমাদের ব্যাংকিং খাতের যে অবস্থা হচ্ছিল সেখান থেকে উঠে দাঁড়াচ্ছে এবং কোনো ব্যাংকই কিন্তু এখনো পর্যন্ত বন্ধ হয়ে যাবার যে জন্য আমরা 5, 7, 8, 10টা ব্যাংক একেবারেই বন্ধ হয়ে যাবে সেটি আমরা ভেবেছিলাম, সেটিও কিন্তু হয়নি। সব দিক থেকে এই এই নানা ক্ষেত্রে সরকারের প্রশংসনীয় জায়গাগুলো কিন্তু বিবিসি তার রিপোর্টে কিন্তু বলবার চেষ্টা করেছে। কিন্তু যে জিনিসটা হচ্ছে যেটা হচ্ছে মব কালচার, আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিচার ব্যবস্থা, সেই জায়গাগুলো কিন্তু এখনো কাঙ্ক্ষিত জায়গা, যারা জনগণের খুব বেশি প্রত্যাশা ছিল, সেই জায়গাগুলো কি সরকার বুঝতে পেরেছে? জনগণের প্রত্যাশা থাকা দোষের কিছু না, জনগণের প্রত্যাশা থাকবে, এটাই স্বাভাবিক। জনগণ এত টেকনিক্যাল, এত ভেতরগত রিয়ালিটি এগুলো বিবেচনা কখনোই কোনো দেশের জনগণ করে না, এটাই স্বাভাবিক। সুতরাং জনগণের অবস্থানে জনগণ ঠিক আছে। যারা সরকারের তরফে ব্যাখ্যা দেন, আমি তো আর মানে সরকারের বক্তব্য প্রচার করি না, সরকারের বক্তব্য প্রচারের জন্য নির্দিষ্ট উইং আছে, লোকজন আছে, তারা করেন। কিন্তু যেহেতু আমি এখন এখানে, আপনি প্রশ্ন তুলেছেন, আপনি নিজেও বলেছেন যে আইন শৃঙ্খলা, আমরা মনে আছে অভ্যুত্থানের পরপর কয়েকদিন সারা দেশে কি অবস্থা হয়েছিল? জি জি। কোথাও থানা বলে কোনো কিছু নাই, থানার কর্মকাণ্ড কিছু নাই, থানা পুলিশ সব পালিয়ে গেছে, পুলিশি ব্যবস্থা টোটালি ভেঙে পড়েছে। 1 বছর মাত্র হলো, 1 বছরের মধ্যে এই পুলিশি ব্যবস্থাকে পুনর্গঠন করা সম্ভব হবে, যারা বোদ্ধা, যারা ওয়াকিবহাল, তারা এটা বিশ্বাস করেননি। তারা ভেবেছেন এটা রিঅর্গানাইজ করতে, এটা রিবিল্ড করতে অনেক দিন লাগবে। এখনো বাকি আছে, অনেক কিছু বাকি আছে, কিন্তু এখন আমরা যে অবস্থায় আছি, ন্যূনতম নিরাপত্তা তো দেওয়া সম্ভব হয়েছে, দ্রুততম সময়ে থানাগুলো সচল করা সম্ভব হয়েছে, এবং সেটা করতে গিয়ে সরকারকে সব কিছু প্রপারলি মানে একদম চুলচেরা যাচাই বাছাই করা সরকারের পক্ষে সম্ভব হয়নি। যে কারণে অভিযোগ উঠে যে ওখানে এখনো ফ্যাসিস্টের দোসর আছে, অমুক জায়গায় ফ্যাসিস্টের দোসররা রয়ে গেছে, তারা ফ্যাসিস্টের সময় সুবিধাভোগী এখনো আছে। সরকারের পক্ষে তাড়াহুড়া করে এত স্ক্রুটিনি করে সব কিছু চুলচেরা একদম যাচাই বাছাই করে করা সম্ভব হচ্ছে না, বাট হবে, নিশ্চয়ই হবে। 1 বছর গেছে, সরকারের তরফ থেকে এগুলো চেষ্টার সীমাবদ্ধতা থাকতে পারে, চেষ্টার ভুলভ্রান্তি থাকতে পারে, কিন্তু চেষ্টা নাই এ কথা তো বলা যাবে না। সেক্ষেত্রে আপনি মব সন্ত্রাসের কথা বললেন, মানে মব কথাটা, এটা অস্বীকার করা যাবে না, মবের অস্তিত্ব নাই এটা আমি বলবো না, কিন্তু বাস্তবতা হলো যেই ভঙ্গুর আইন শৃঙ্খলা রক্ষা ব্যবস্থা রেখে গিয়েছিল ফ্যাসিস্টরা, মানে তারা তো যাওয়ার সঙ্গে সঙ্গে সব ধসে পড়েছে। সুতরাং এই যখন আইন শৃঙ্খলা রক্ষা ব্যবস্থাটাকে পুনর্গঠন করা হচ্ছে, এটাকে নতুন করে ঢেলে সাজানোর পর্ব চলছে, সেই সময় দেখা যায় যে কোনো অপরাধের ক্ষেত্রে, শুধু মবের ক্ষেত্রে না, দ্রুততম সময়ে রেসপন্ড করা সেই প্রস্তুতি নাও থাকতে পারে। মানে এগুলো কোনোটাই সমর্থনযোগ্য না, যতটা হয়েছে বা হচ্ছে কোনোটাই সমর্থনযোগ্য না, কিন্তু ওভারঅল মেকানিজমের যে সীমাবদ্ধতা, মানে বিগত সরকারের পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এটা যে মাটিতে মিশে গিয়েছিল, সেখান থেকে এটাকে আবার সচল করা, এটাকে স্বরূপে নিয়ে আসা, সেই কাজটা তো এখনো চলমান। এটা তো পারফেক্ট হয়ে যায়নি, কেউ দাবি করেনি যে এখন একদম পুলিশি ব্যবস্থা পুরোপুরি পারফেক্ট, কাল থেকে আর কিছু হবে না, এটা বলার এখনো অবকাশ আসেনি, সময় আসেনি। সুতরাং এই অবস্থায় যেগুলো হচ্ছে, এগুলোকে কন্ডেম করেই রিয়ালিটিটা আমাদের বুঝতে হবে। মব সন্ত্রাস নিয়ন্ত্রণে সরকার কি ব্যর্থ না? কেন এটা বলবো, সরকার কোনটাকে অ্যাড্রেস করেনি, প্রত্যেকটাকে অ্যাড্রেস করেছে। হয়তো ঘটনা ঘটমান অবস্থায় কোনো ঘটনার ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, কোনো ঘটনার ক্ষেত্রে, ঘটনা ঘটমান অবস্থায় হয়তো সরকারের, মানে সরকার বলতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে পৌঁছাতে পারেনি, সীমাবদ্ধতার কথা আমি বলেছি। আপনি নিশ্চয়ই জানেন, আপনি যেহেতু মিডিয়ার মানুষ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাদের কোথাও মুভ করতে হলে তো গাড়ি লাগে। আমি আপনাকে অনুরোধ করব, আপনি আপনার এটিএন বাংলায় একজন বা একটা টিমকে দায়িত্ব দেবেন যে সারা দেশে পুলিশের মুভমেন্ট করার যানবাহনের কি অবস্থা। বিশ্বাস করেন ভাই, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, মানে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে থানাগুলো, তারা ইজি বাইক ভাড়া করে আসামি ধরতে দৌড়ে, আসামির পিছনে তাড়া করে, কারণ তাদের কোনো ভেহিক্যাল নাই। তাদের ভেহিক্যাল আছে 20, 30, 25, 40 বছরের পুরনো ভেহিক্যাল। করুণ অবস্থা, মানে লুটপাট হয়েছে বিলিয়ন বিলিয়ন ডলার, লক্ষ কোটি টাকা, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের সেবায় পরিপূর্ণভাবে নিয়োজিত করা বা তাদের প্রপার ভূমিকা রাখার জন্য যে ধরনের ইকুইপমেন্ট দরকার, কেবলমাত্র অস্ত্র হলেই তো হয় না, তার তো যানবাহন লাগবে, তারে দৌড়াতে হবে। মানে অপ্রতুল বললে কম বলা হবে, মানে প্রয়োজনের তুলনায় খুব সামান্যই আছে আসলে। সেটা ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলেন, কিংবা জেলা পর্যায়ে বলেন, কিংবা বিভাগীয় পর্যায়ে বলেন, থানা পর্যায়ে বলেন, ক্যাম্প পর্যায়ে বলেন, পুলিশ ফাঁড়িতে বলেন, একই অবস্থা। রিক্সা বা ভ্যানে করে দৌড়াচ্ছে আসামি ধরার জন্য। আসামি দেখা যাচ্ছে একটা ছিনতাই করে সে মোটরসাইকেলে করে পালিয়ে যাচ্ছে, আর পুলিশকে দৌড়াতে হচ্ছে ভ্যানে করে কিংবা ইজি বাইকে করে।
এটা রিয়ালিটি। না, এখন এটি এটা এটি এক গ্রামে বছরের মধ্যে এখনো দেখেছি যে আসামি পুলিশ কনস্টেবল আসামিকে রিকশায় বসিয়ে ধরে নিয়ে আপনি যাচ্ছে। এই যে আপনি সাক্ষী দিচ্ছেন এই জি ঘটনার, জি। তো সুতরাং এটি মানে এটি তারা আমাদের লুটপাট করেছে, তারা দলীয় ক্যাডার বাহিনী বানিয়েছে, পুলিশ সহ পুরো শৃঙ্খলা বাহিনীতে, কিন্তু এগুলোকে এফিশিয়েন্ট করা, এগুলোকে পরিপূর্ণ কর্মক্ষম করা, সেই ব্যবস্থা তো তারা নেয়নি। তারা শুধু লুটপাটই করেছে আর দলীয়করণ করেছে। আমরা একটু যদি এখন রাজনৈতিক প্রসঙ্গে আসি, এটা নির্বাচনের কথা হচ্ছিল। আমরা দেখেছি ফেব্রুয়ারিতে নির্বাচনের রোজার আগের কথা মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনকে অলরেডি নির্দেশ দিয়েছেন, তারাও প্রস্তুতি গ্রহণ করেছেন, চিঠি দেওয়া হয়েছে। কিন্তু এখানে নানা রকম একটা মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে। যেমন জামাত ইসলাম পক্ষ থেকে তারা আজকে বলেছেন যারা পিআর পদ্ধতি নির্বাচনের জন্য হলে তারা আন্দোলনে যাবেন, সে কথাটা তারা বলেছেন। এবং ঐক্যমত্য কমিশনে কিন্তু সেখানে সব দলেরই, সব বড় বড় দলের, সব ছোট দলের সব নেতৃবৃন্দরাই সেখানে যান। কিন্তু এই অবস্থার প্রেক্ষাপটে এই ফেব্রুয়ারিতে যে নির্বাচন, যদি বিএনপির পরে ধরি আমরা জামায়াতে ইসলাম বা এনসিপির কথা ধরি বা আরও 2-4টি দলের কথা ধরি যারা এই পিআর পদ্ধতি নির্বাচনের কথা বলছেন, যদি সেটি তারা তাদের জায়গায় অবস্থানগতভাবে শক্ত অবস্থানে থাকে, তাহলে নির্বাচন যে ফেব্রুয়ারিতে হবার আকাঙ্ক্ষা মানুষের মধ্যে তৈরি হয়েছে, সে জায়গাটা কী অবস্থা হবে? দেখুন, নির্বাচনের একটা মোটামুটি বলা যায় যে ডামাডোল শুরু হতে যাচ্ছে, বা অনেক ক্ষেত্রে হয়ে গেছেও বলা যায়। সরকারের তরফ থেকে একটা সম্ভাব্য সময় ঘোষণা করা হয়েছিল। এখন প্রধান নির্বাচন কমিশনার মোটামুটি একটা ডেটের কাছাকাছি, স্পেসিফিক ডেট তো বলেননি, ডেট বলেনি, কিন্তু ডেটের কাছাকাছি তিনি চলে গেছেন। এই জায়গায় আসবার আগে অনেকগুলো প্রক্রিয়া চলমান ছিল, এখনো আছে। এর মধ্যে আপনি যে পিআর পদ্ধতির নির্বাচনের কথা বললেন, এটা যে মোটামুটি গত 6 মাস ধরে যে সংস্কার আলোচনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের, সেখানকার একটা সাবজেক্ট নিঃসন্দেহে। কিন্তু আমাদেরকে সবসময় বিবেচনায় রাখতে হয় যে মাঠের পলিটিক্যাল রেটোরিক বা রাজনৈতিক বক্তব্য আর বাস্তবে কি ঘটে বা কি হয়, দুটোর মধ্যে সব সময় না থাকলেও অনেক ক্ষেত্রেই পার্থক্য থাকে, বা অধিকাংশ ক্ষেত্রেই বড় পার্থক্য থাকে। জাতীয় ঐক্যমত্য কমিশন যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেছিল, আর সেখানে বিশেষ করে গত 2 মাসেরও বেশি সময় ধরে যে দ্বিতীয় রাউন্ডের আলোচনাটা হয়েছে, সেখানে সুনির্দিষ্টভাবে 20টা মৌলিক সংস্কারের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। সেই 20টা মৌলিক সংস্কার প্রস্তাবের মধ্যে একটি বাদ দেওয়া হয়েছে, মানে সবাই মিলে সেটা গ্রহণ করেনি, ফলে সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। কিন্তু বাকি 19টার ব্যাপারে মোটামুটি একটা ঐক্যমত হয়েছে। এই ঐক্যমত্যটা কিভাবে হয়েছে আপনি দেখেন, 19টার মধ্যে 11টা সুপারিশের ব্যাপারে সকল রাজনৈতিক দল একমত, কারো কোনো ভিন্ন মত বা নোট অফ ডিসেন্ট নাই। আর 8টা সুপারিশের ব্যাপারে আংশিকভাবে নোট অফ ডিসেন্ট আছে। পুরো প্রস্তাবের ব্যাপারে কারোই নোট অফ ডিসেন্ট নেই। বিএনপি তো নোট অফ ডিসেন্ট দিয়েছে বোধহয় 9টা বা 8টা। বিএনপি 8টার মধ্যে 7টায় বিএনপির নোট অফ, না সরি 9টার মধ্যে 8টা বিএনপির নোট অফ ডিসেন্ট আছে, একটাতে অন্যদের নোট অফ ডিসেন্ট আছে। তো এই নোট অফ ডিসেন্টটা হচ্ছে আংশিক, যে এই পুরো প্রস্তাবের ব্যাপারে আমি ভিন্ন মত পোষণ করলাম তা না, এই প্রস্তাবের এই অংশ ঠিক আছে, ওই অংশটার ব্যাপারে আমার আপত্তি আছে, এভাবে নোট অফ ডিসেন্ট না। আমি এই গল্পটা কেন তুললাম আপনার সামনে, সেটা হলো যে পিআর পদ্ধতির কথা আপনি বলছেন যে এটা না হলে ইলেকশনে দিয়ে কিভাবে যাওয়া যাবে। দেখুন, আমি বিশ্বাস করি যে ছোটখাটো ভিন্নমতগুলো আছে, এগুলো রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সুরাহা করে ফেলবে। ঐকমত্য কমিশন এখনো সক্রিয় আছে, অনুঘটকের কাজ করছে। কমিশন প্রয়োজন বোধ করলে ফর্মালি আবার বসবে, ইনফর্মালি অনেক আলাপ আলোচনা চলমান আছে। এবং আমরা ভেতর থেকে দেখতে পাই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের কাছাকাছি আসবার, দূরত্ব দূর করবার, ভিন্নমত বা মত পার্থক্যগুলো দূর করবার চেষ্টা চলমান আছে সবার তরফ থেকে, খুবই পজিটিভলি। সুতরাং মাঠের কোনো পলিটিক্যাল রেটোরিকের কারণে নির্বাচনী প্রক্রিয়া হুমকির মুখে পড়বে, এটা এখনই ভাববার না। তাহলে এখন তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যেমন একটা বিষয় ছিল গত নির্বাচনের সময় ইভিএমে ভোট হবে কিনা, এবং সেই ইভিএমে ভোটটাকে কিন্তু সাধারণ প্রত্যেকটি মানুষই রিজেক্ট করেছে। আমি চাপ দিব এক জায়গায়, ভোট যাবে আরেক জায়গায়, এগুলি সব দূরের থেকেও কিন্তু ইন্টারনেটের মাধ্যমে এগুলি কন্ট্রোল করা যেত। সুতরাং ইভিএমের ভোটের পদ্ধতিটা টোটালি না হয়ে গেল, এবং সে বিষয়টা মানুষের কাছে স্পষ্ট, এটা একটা জালিয়াতির একটা চিন্তাভাবনা ছিল।
এখন যেটি আমাদের নির্বাচনী ভাবনার মধ্যে বড় একটা যুক্ত হলো হঠাৎ করে পিআর পদ্ধতি। না, এই পিআরের জায়গাটা আপনাকে আমি ক্লিয়ার করি। সেটা হলো যে নিম্নকক্ষের পিআর নিয়ে ঐক্যমত্য কমিশনের মিটিংগুলোতে কোনো আলোচনা হয়নি। না তা না হোক, কিন্তু দু একটি দল যে বলছে তারা পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না। না, ইভেন জামাতে ইসলামীও সেখানে এই ধরনের কোনো কথা বলেনি। কোনো দল বলেছিল, কিন্তু জামাত ইসলামী সেখানে নিম্নকক্ষের পিআরের দাবিতে কোনো অবস্থান গ্রহণ কিংবা না হলে ইলেকশনে যাব না, এই ধরনের কোনো আলোচনা হয় নাই। এটা আমি প্রকাশ্যেই বলছি। কিন্তু উচ্চকক্ষ যেটা প্রস্তাব করা হয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের, সেটা নিয়ে পিআরের আলোচনা হয়েছে এবং সেখানে সিদ্ধান্তও হয়েছে যে উচ্চকক্ষ গঠিত হবে পিআরের পদ্ধতিতে, মানে পুরো উচ্চকক্ষটা। উচ্চকক্ষ, আচ্ছা, মানে 100 সিট। সেখানে বিএনপির অবস্থান ছিল যে তারা উচ্চকক্ষ গঠন চায়, সেটা পিআর পদ্ধতিতে চায়, কিন্তু সেটা হবে সিটের পিআর। পার্লামেন্টে নিম্নকক্ষে তাদের যতগুলো সিট থাকবে সেই সিটের অনুপাতে তারা উচ্চকক্ষে সিট পাবে। কিন্তু বিএনপি সহ কয়েকটি দলের এবং জামাত এবং এনসিপি সহ বাকি দলগুলোর অবস্থান ছিল যে না, উচ্চকক্ষটা ভোটের পিআরে যে দল যত শতাংশ ভোট পাবে সেটার অনুপাতে উচ্চকক্ষ গঠিত হবে, এভাবে অবস্থানটা ছিল। সুতরাং নিম্নকক্ষের পিআর নিয়ে আমি সেটাই বারবার বলছি, এটি কি পরিষ্কার কিনা যে নিম্নকক্ষে সনাতন পদ্ধতি যেটা আমরা ব্যালটে ভোট দেই হবে, এই ব্যাপারে কোনো বিতর্ক হয়নি। মানে এই বিষয়ে, মানে এই নিম্নকক্ষে নতুন কোনো পদ্ধতিতে ইলেকশন হবে এটা নিয়ে কোনো আলোচনা বা বিতর্ক হয়নি। তাহলে কমিশনের এই 2 মাসের আলোচনা, এর আগে প্রথম রাউন্ডের আলোচনায় কোনো আলোচনাতেই এই আলোচনাটা হয়নি যে নিম্নকক্ষে নির্বাচন নতুন কোনো পদ্ধতিতে হবে। আমি পিআর কথাটা মানে আমরা ধরে রাখি, যেহেতু বারবার জামাত ইসলামের কথা আসছে, দেশের প্রধান দল বিএনপি, জামাতে ইসলাম যদি আমরা ধরি, এবং নতুন ছাত্রদের সংগঠন এনসিপিও তারা একটা শক্তি সঞ্চয় করছেন, জামাতে ইসলাম বা তাদের সমর্থিত ইসলামিক দলগুলি কি কখনো বলে নাই যে আমরা নিম্নকক্ষ পিআর পদ্ধতি চাই? না, আমি তো বললাম যে কোনো দল বলেছে, কিন্তু জামাত এটাকে এজেন্ডা হিসেবে ওইভাবে সামনে আনেনি। ঐকমত্য কমিশনের আলোচনাগুলোতে জামাত এটাকে এজেন্ডা হিসেবে। এটা কি সাধারণ মানুষের মধ্যে স্পষ্ট হতে পারে কিনা যে আমাদের যে নিম্নকক্ষে নির্বাচন, সাধারণ যে নির্বাচন, সেই নির্বাচনে কোনোভাবে পিআর পদ্ধতি নিয়ে কোনো রকম কোনো শঙ্কা নেই, সেখানে সনাতন পদ্ধতি নির্বাচন হবে? না, আমি তো বললাম যেহেতু এটা নিয়ে কোনো আলোচনাই হয়নি, এখন হতে পারে এটা হাইপোথেসিস কিনা আমি জানি না। সেটা হলো যে যেহেতু উচ্চকক্ষের গঠন প্রশ্নে বিএনপি এবং অন্য দলগুলোর, বড় দলগুলোর মধ্যে বিএনপি এবং অন্যদের মধ্যে একটা মতপার্থক্য রয়েছে, সেক্ষেত্রে নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে ভোটের দাবি করলে যদি বিএনপি উচ্চকক্ষে, যেখানে যেটুকুতে বিএনপির এখনো পর্যন্ত নারাজি অবস্থান আছে, বিএনপি সেটা একটা বার্গেনিং ইস্যু হইতে পারে, আমি জানি না, আমি নিশ্চিত না, এটা বার্গেনিং পয়েন্ট হইতে পারে। মানে যার যার রাজনৈতিক অবস্থান কি আছে সেটি এখনো পরিষ্কার হয়নি। নিশ্চয়ই। আমরা প্রিয় দর্শক কথা বলছিলাম সরকারের 1 বছর নিয়ে। রয়েছেন আমাদের সাথে মাননীয় প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী সিনিয়র সাংবাদিক জনাব মনির হায়দার। আমরা তার সাথে আবার ছোটটা বিরতির পরে ফিরে আসছি। প্রিয় দর্শক, আমরা ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে একটা ছোট বিরতি নিচ্ছি। ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি। আমরা কথা বলছিলাম সরকারের 1 বছর নিয়ে। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী জনাব মনির হায়দার রয়েছেন আমাদের সাথে। আমরা নানা আলোচনার মধ্যে নির্বাচনের কথা বলছিলাম। আমরা যদি এখন আসি, দু একটি কথা দেবপ্রিয় ভট্টাচার্য সাহেবই বলেছেন সরকারের ভিতরে সরকার আছে কিনা, আমরা সুশাসন দুর্নীতি প্রতিরোধ করতে পারছি কিনা, স্বজনপ্রীতি ক্ষমতার অপব্যবহার হচ্ছে কিনা, এগুলি রয়েছে, এবং গণমাধ্যমের স্বাধীনতা। এখানেও কিন্তু একটা প্রশ্ন রয়েছে যে গত সময় কিন্তু আমরা দেখেছি যে কথা বলা যায়নি, এখনও সেই স্বাধীনতাটা কি আছে কিনা। তার আগে যদি একটু বলেন যে সরকারের ভিতরে সরকার আছে কিনা যারা এই নির্বাচনকে প্রলম্বিত করবার জন্য বা আর একটু বেশি ক্ষমতায় থাকবার জন্য, অথবা যারা এই স্বজনপ্রীতি করবার জন্য উদ্গ্রীব থাকেন বা করে থাকেন, সুশাসনের ঘাটতির জন্য তার দায় রয়েছেন। আপনি কীভাবে দেখেন সরকারের অবস্থানটাকে, যেটি বিভিন্ন সময় বিভিন্নজন তাদের মিশ্র পত্রিকায় বলেছেন? স্যাটায়ার করে বলতে হয় যে হ্যাঁ, সরকারের ভিতর তো সরকার আছেই, অনেকগুলো স্থানীয় সরকার আছে না, সরকারের ভিতরে এক ধরনের সরকারই বটে। আর আপনি যে অর্থে বলেছেন, এটা যিনি বলেছেন তার দায়িত্ব, তিনি এটা পরিষ্কার করবেন, এটা বলতে কি বুঝিয়েছেন, এবং এ ধরনের কোনো ভেতরগত সরকারের অস্তিত্ব থাকলে সেটা তিনি জনগণকে জানাবেন, মানুষকে জানাবেন। আর সুশাসন, দুর্নীতি প্রতিরোধ, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার ইত্যাদি ইত্যাদি, এটা তো আমি শুরুতেই বলেছি যে মানে একেবারেই একটা পারফেক্ট, নিখুঁত, নির্দোষ সরকার গঠন করে প্রফেসর ইউনূস বসেছেন,
দুনিয়াতে তো এমন কোনো যন্ত্র আবিষ্কৃত হয় নাই যে ওই যন্ত্র কারো বুকে ধরলে বলে দেবে যে এটা পারফেক্ট, কোনো সমস্যা নেই, এটাকে আপনি নিতে পারেন। আছে এরকম কোনো যন্ত্র? আমাকে নিতে পারে, আপনাকে নিতে পারে, আমাকে নিয়েছে, হয়তো কাল আপনাকেও নিতে পারে, আপনার মতো আরেকজনকে নিতে পারে, অন্য যাদের নিয়েছে। সুতরাং মানবিক বিচ্যুতি থাকতেই পারে, কিন্তু আছেই, এটা যখন আপনি বলবেন আপনাকে প্রমাণ করতে হবে। এখন ধরেন আমার ব্যাপারেও কিছু লোকজন আছে, বলে, মানে অনেক কথা বলে, বিভিন্ন জন এসে আমাকে বলে, তো আমি এই কথা আসলে আমি এগুলা গায়ে মাখি না। আপনাকে নিয়ে কি বলে? এই মানে কি যে বলে এটা তো আসলে বলাও মুশকিল। আমি অনেক টাকা পয়সার মালিক হয়ে যাচ্ছি, অনেক, যদিও আমার সঙ্গে সরাসরি কোনো আর্থিক কাজের কোনো সম্পর্কই নেই, আমি জাতীয় ঐক্যমত্য গঠন করি। তো আমি মাঝে মাঝে বলতে ইচ্ছে হয়, কিন্তু কোথায় বলবো? যে মেকানিজম তো আছে, আছে না, মানে সরকারের আছে, গণমাধ্যমের আছে, খুঁজে বের করা তো কঠিন না আজকাল, যে কে কোথায় কতটুকু দুর্নীতি অনিয়ম করছে। আপনি একদম ঢালাওভাবে বলে দিলেন অমুকের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ আছে, অমুক কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, অমুক কোটি কোটি টাকা ডিল করছে। তো টাকা তো একটা পদার্থ, মানে এটা তো আপনি হাওয়ায় মিলিয়ে দিতে পারবেন না। কোথা থেকে নিচ্ছে, কোথায় রাখছে, অনেক মেকানিজম আছে এগুলো বের করার, এত জটিল কোনো কাজ না। আমার মতো চুনুপুটির ক্ষেত্রে আরও না, এটা মানে একটু খোঁজ নিলে একদম ডিটেল বের করে ফেলা সম্ভব, যদি অস্তিত্ব থাকে, যদি রিয়ালিটি, আপনি যে অভিযোগ করছেন বা যে কেউ অভিযোগ করছে, এই অভিযোগের যদি অস্তিত্ব থাকে, এটা তো প্রমাণ অযোগ্য অভিযোগ না, যদি অস্তিত্ব থাকে। আমি আবারও বলছি, যদি সত্যতা থাকে তাহলে এটার অবশ্যই কোনো না কোনোভাবে প্রমাণ মিলবে, ব্যাংক অ্যাকাউন্টে মিলবে, লেনদেনে মিলবে, যোগাযোগে মিলবে, কত দিক দিয়ে মিলবে। তো আপনি শুধু বায়বীয়ভাবে বলে দিবেন। একটু আগে যে আমি বললাম যে প্রপাগান্ডা কথাটা, যেখানে বিলিয়ন বিলিয়ন ডলার লুট হয়েছে, সেখান থেকে 2-4 বিলিয়ন ডলার প্রপাগান্ডার বাজেট দেওয়া তো কোনো ব্যাপার না। এবং আমরা জানি সেই পলাতক ফ্যাসিস্টদের পেছনে কত বড় আন্তর্জাতিক বা আঞ্চলিক শক্তি আছে, যারা চাইলে এরকম 2-4 বিলিয়ন ডলার এই সরকারকে অস্থিতিশীল করা, জুলাই অভ্যুত্থানের নেতাদেরকে বিতর্কিত করা। আমি বলছি না যে কারো কোনো দোষঘাট নাই, সব পুত পবিত্র, এই দাবি আমি করছি না, কিন্তু এই ভাবমূর্তি দাঁড় করানো কিংবা ওই যে তিনিই ভালো ছিলেন, এই জিনিসটা কিছু মানুষের মধ্যে গেঁথে দেওয়া বা তৈরি করা, এটার জন্য তো বাজেট আছে, তারা দিতে পারে, তাদের টাকার কোনো অভাব নাই, তাদের নিজেদের, তাদের পৃষ্ঠপোষকদের টাকা আছে এবং তারা সেটা হচ্ছে। এবং বর্তমান দুনিয়ায় সাধারণ নিরীহ জনগণকে বিভ্রান্ত করাও বেশ সহজ। অনেক কেউ কেউ বিভ্রান্ত হচ্ছেন, কেউ কেউ হচ্ছেন না, মানে নানা রকম দোষ ত্রুটি বিচ্যুতি, কিছু অভিযোগের বাস্তবতা থাকতে পারে, কিন্তু যেভাবে প্রপাগান্ডা চালাচ্ছে, আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি যে এটার মেজরিটি, ম্যাক্সিমাম হচ্ছে প্রপাগান্ডা, ম্যাক্সিমাম প্রপাগান্ডা। এখন ওই যে গোয়েবলসের সেই থিওরি, একটা কথা যদি আপনি 10 জায়গা থেকে 10 বার বলেন, সেটা সত্য প্রমাণিত হয়, মিথ্যা বলতে বলতে সত্য অনেকের কাছে প্রমাণিত হয় না, অনেকের কাছে মনে হয় বোধহয় সত্য। হ্যাঁ, আর এখনকার পদ্ধতিটা হচ্ছে ডিফারেন্ট গোয়েবলস, সেটা হলো একই কথা 10 জায়গা বা 10,000 জায়গা থেকে একসঙ্গে বলানো। হ্যাঁ, তখন মানুষ মনে করবে এত জায়গা থেকে যেহেতু বলা হচ্ছে, বোধহয় কিছু রিয়ালিটি আছে। এখন সাধারণ মানুষের কাছে তো সেই মেকানিজম নাই যে এটা সত্য না মিথ্যা, তারা এটা খুঁজবে, কিন্তু যারা সংবাদ মাধ্যমের মানুষ, সত্যিকার সাংবাদিক, তাদের জন্য এটা কঠিন কোনো কাজ না। তারপরে দেশে এই আর্থিক অনিয়ম দুর্নীতির সুরাহা করবার জন্য একাধিক প্রতিষ্ঠান আছে, ধরেন দুর্নীতি দমন কমিশন আছে, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আছে, তারপরে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট আছে, অনেক কিছু আছে। এখন ঢালাওভাবে বলবার জন্য তারা থাকবে, গণমাধ্যমে কিন্তু অনুসন্ধানী সাংবাদিকতা বের করে নিয়ে আসে দেখেছি আমরা অনেক সময়। তাহলে এই প্রসঙ্গটা যদি আমরা শেষ করতে চাই আপনাকে দিয়ে, আপনি গণমাধ্যমে জি বলেন। জি জি, সেটা হচ্ছে আপনি যেটা বলছিলেন যে আপনাকে নিয়ে তো অনেকে বলে যে আপনি এটা করছেন, বলে আমাকে বিভিন্ন পরিচিত লোকজন সেগুলো বলে, ফ্ল্যাট গাড়ি বাড়ি কিনে ফেলছেন, ঢাকা শহরে জমি জমা করে দেখুন এই অনুষ্ঠান আমি ইউজুয়ালি আমি কখনো ব্যক্তিগত বিষয়ে কথা বলি না। আমি 2014 সালে দেখুন, আমি বলি আপনাকে 2014 সালে আমি যখন দেশ ছেড়ে যাই, আমি কি পরিস্থিতিতে কেন দেশ ছেড়েছিলাম আমি কখনো সোশ্যাল মিডিয়ায় বলিনি, আমার ফেসবুকে ইউটিউবের ভিডিওতে কেউ দেখাতে পারবে না। আমি কোনোদিন নিজেকে ওই যে মানে ভিকটিম হিসাবে প্রেজেন্ট করা, এগুলো আমি কখনো করি না। সুতরাং আমি এটা ব্যক্তিগত বিষয় বলতে চাই না, কিন্তু আমি আপনাকে শুধু এটুকু বলি, আমার ঢাকায়, দেশে কিংবা বিদেশে কোথাও আমার নিজস্ব কোনো ফ্ল্যাট বাড়ি কিছুই নাই। তবে হ্যাঁ, এটা এখানে বলে রাখি যে আমার এবং আমার স্ত্রীর আজ থেকে প্রায় 16 বছর আগে সম্ভবত
আমরা ঢাকার পাশে একটা আবাসিক এলাকায়, প্রাইভেট আবাসিক এলাকায় 3 কাঠা 3 কাঠা 6 কাঠার প্লট বুকিং দিয়েছিলাম এবং প্রতি মাসে সেটার একটা কিস্তি দিতাম। তো সেটা অনেক আগে মোটামুটি শেষ হয়ে গেছে। ওটা এখনো আমরা বুঝে নিইনি, দুজনের কারণ আমি এখনো পর্যন্ত রেজিস্ট্রি করা বা বুঝে নেওয়া, যেহেতু অনেকদিন দেশে ছিলাম না, হয়তো কখনো সময় সুযোগ হলে যদি সেটা জমিটা কি থাকে আছে নাকি না পানি? যাই নাই, কখনো যাইও নাই সেখানে। আচ্ছা, বহু বছর, আচ্ছা। মানে যখন বুকিং দিয়েছিলাম সেই 16 বছর না 17 বছর আগে, তখন গিয়েছিলাম। তখন ওটা দুদু মাঠ ছিল। তখন যারা আমাদের পরিচিত মালিক যারা, তারা বলেছিল যে এখানে এইভাবে এইভাবে এটা ডেভেলপ হবে। তো যেহেতু পরিচিত লোক, ওনার কথায় বিশ্বাস করে আমরা ওটা দিয়েছিলাম। আমি এখনো বিশ্বাস করি যে সেটা আছে এবং হয়তো আমরা পাবো। এবার আসার পরে নতুন কোনো ফ্ল্যাট বা কিছু কিনেন নাই? এবার আসার পরে কিংবা আগে, আমি বললাম তো, ঢাকা শহরে যদি আমার কোনো ধরনের কোনো প্রপার্টি, কিংবা আমি নিউ ইয়র্কে যেখানে ছিলাম একটা মোটামুটি সময় থাকতে বাধ্য হয়েছিলাম, সেখানেও যদি আমার কোথাও কোনো কিছু, ব্যাংকে কোথাও আমার কোনো টাকা পয়সা, আমার ভাই বোনদের কারো কাছে কোথাও, কারো অ্যাকাউন্টে কোথাও যদি, কিংবা আমার ঘনিষ্ঠতম বন্ধু কারো কোথাও যদি কোনো লিঙ্কে আমার টাকা পয়সা কিংবা কোনো সম্পদের খোঁজ পাওয়া যায়, আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। মানে শুধু বের করে আনলে আমি সরকারি দায়িত্ব ছেড়ে চলে যাব এইটুকু না, এটার জন্য যা পানিশমেন্ট আমার হওয়ার সবই হবে, আমি একদম অবলীলে সেটা মাথা পেতে নেব। এখন আমার ক্ষেত্রে যেহেতু এই কথা বলা হয়, ধরেন ডক্টর আসিফ নজরুলের ক্ষেত্রে কি বলা হয়েছিল, যে তার স্ত্রী সন্তানকে নিউ ইয়র্কে পাঠিয়ে দেওয়া হয়েছে, তিনি নিউ ইয়র্কে অমুক এলাকায় বাড়ি কিনেছেন। তো এটা বাংলাদেশের বহু মানুষ বিশ্বাস করেছে। আমাকে বিশ্বাস করুন, গুরুত্বপূর্ণ সরকারি গুরু দায়িত্বে আছেন, তিনি আমাকে বলেছেন, আসিফ স্যার তো বোধহয় ফ্যামিলি পাঠিয়ে দিয়েছে, তাই না? আমি স্তম্ভিত হয়ে ওই ঊর্ধ্বতন কর্মকর্তার কথা শুনলাম যে উনিও বিশ্বাস করেছেন এটা। অথচ আসিফ নজরুল সাহেবের ওয়াইফ হুমায়ুন আহমেদের মেয়ে শিলা আহমেদ, যিনি জন্মসূত্রে আমেরিকান, যখন ডক্টর হুমায়ুন আহমেদ যখন আমেরিকাতে পিএইচডি করতে গিয়েছিলেন তখন শিলা আহমেদের জন্ম ওইখানে, কিন্তু জন্মসূত্রে আমেরিকান হওয়া সত্ত্বেও তিনি মাত্র হাতে গোনা কয়েকবার, তার সারা জীবনে আমেরিকায় গেছেন, সারা জীবনে মাত্র হাতে গোনা কয়েকবার আমেরিকায় গেছেন। তিনি ঢাকায় আমেরিকান এম্বাসির একজন সিনিয়র অফিসার, এখানে তিনি চাকরি করেন, প্রতিদিন সকালে অফিসে যান, দুপুরে ফিরে আসেন। হ্যাঁ, এটা খুবই প্রকাশ্য, এটা কোনো গোপন ব্যাপার না। যারা প্রমাণ চায় এটা তারা খুঁজলেই পাবে এটা সত্য না মিথ্যা। বলা হয়েছে তিনি স্ত্রী সহ সন্তানদের আমেরিকায় পাঠিয়ে দিয়েছেন এবং শত শত কোটি টাকার সম্পত্তি কিনে ফেলেছেন। আচ্ছা, এগুলা কি বায়বীয় ব্যাপার? হাওয়ায় উড়াইয়া দেওয়া যায়? নিউ ইয়র্কের সাংবাদিক নাই, তারা খুঁজে বের করতে পারে না ডক্টর আসিফ নজরুলের সম্পত্তি কোথায়, মুনির হায়দারের সম্পত্তি কোথায়? সুতরাং আমি এই কথাটা রিপিটেডলি বলবো যে প্রপাগান্ডা আর কোনটা জেনুইন অভিযোগ, এই পার্থক্যটা আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। না বুঝলে তো আর জোর করে বোঝানো যাবে না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই প্রপাগান্ডাগুলো এই ধরনের, কিন্তু সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে প্রপাগান্ডাগুলো এই ধরনের। কে কোথায় কত টাকা নিয়ে কোথায় রেখেছে, কি সম্পত্তি কিনেছে বলে দেন না, আপনি একদম ডিটেল তথ্য সহ বলে দেন না। এর আগে যখন আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আপনার মনে আছে না যে শেখ হাসিনার একজন কর্মকর্তা ছিলেন, পরে বোধহয় এমপিও হয়েছে, আব্দুস সোবহান গোলাপ, তার নিউ ইয়র্কে কোথায় কোথায় অ্যাপার্টমেন্ট, তার নাম ঠিকানা সহ সব প্রকাশ করে দেওয়া হয়েছিল, বিস্তারিত মানুষ জেনেছে। মোহাম্মদ নাসিম স্বাস্থ্যমন্ত্রী ছিল আওয়ামী লীগের মরহুম, নাসিমের ছেলে নিউ ইয়র্কের কোন বিল্ডিং এ কতগুলো অ্যাপার্টমেন্টের মালিক, বিস্তারিত তথ্য সহ নাম ধাম ঠিকানা সহ বের করে দেওয়া হয়েছিল না? তো এগুলো বের করতে অসুবিধা কি? আজকালকের দিনে এটা বের করা তো কোনো কঠিন ব্যাপার না, কিন্তু আপনি ঢালাও ভাবে বলে যাবেন। আমি আবারও বলি যে সব অভিযোগ মিথ্যে, আমি এই দায় নিব না, এটা আমি বলবো না। ভাই, এটা তো সিস্টেম, এই সিস্টেমটা তো আপনি রাতারাতি এটাকে পরিশুদ্ধ করে ফেলতে পারবেন না। এই সিস্টেমটাকে আপনি 1 বছর কেন, আপনি 5 বছরের মধ্যেও এটাকে পারফেক্ট জায়গায় নিতে পারবেন না। চেষ্টাটা আছে কিনা সেটা হলো প্রশ্ন। অনেক সময় মিস্টার হায়দার, যেমন প্রফেসর ডক্টর আসিফ নজরুলকে ব্যক্তিগতভাবে তো আমি ছেলেবেলা থেকেই চিনি, এবং দেখুন ওনার অনেক কথা কিংবা ওনার কোনো কাজের ধরন আপনার পছন্দ না হইতে পারে, আপনি সেটা নিয়ে হাজারবার সমালোচনা করেন। এবং যে কথাগুলো যেটি বললো যে উনি ফ্যামিলি আমেরিকায় পাঠিয়ে দিয়েছেন, সেখানে অনেক টাকা পয়সা করেছেন, সেগুলো আসলে যারা বলবার বলে। কিন্তু আমার আবার আরেকটা হয়েছে কি, আপনাকে কিরণ ভাই আমি একটু থামাই দিয়ে বলি, আমার ক্ষেত্রে আবার একটা সমস্যাও হয়েছে, গিল্ট বাই অ্যাসোসিয়েশন। মানে আমি কাদের ঘনিষ্ঠ সেটার কারণেও আমার উপরে অনেকে মানে অনেকে হয়তো এই ধরনের ভুয়া অভিযোগগুলো করে। এখন আমার সঙ্গে অনেকেরই ব্যক্তিগত সম্পর্ক, আপনার সঙ্গেও থাকতে পারে। এখন তার সঙ্গে সম্পর্কের কারণে আমি কারো রোষানলে পড়বো, এটা তো আপনি বলেন এটা দুর্ভাগ্যজনক ছাড়া এটাকে আর কি বলতে পারে? যেহেতু আপনি হয়তো কোনো একজনকে পছন্দ করেন না কোনো কারণে, তার সঙ্গে আমার হয়তো একটা ভালো সম্পর্ক আছে, হ্যাঁ, এখন তিনি খারাপ কি ভালো সেটা আরেক ব্যাপার। কিন্তু আমি দেখেছি বেশিরভাগের ক্ষেত্রেই এটা অর্গানাইজড প্রপাগান্ডা,
অর্গানাইজ প্রপাগান্ডা, এবং কিন্তু- এটার পেছনে অবশ্যই উদ্দেশ্য আছে। কিন্তু কোনো সৎ যেটা উদ্দেশ্য নেই। যেটা যেটা ফ্যাসিস্টের বিরোধী যদি কেউ এই প্রপাগান্ডাটা করে, তখন হয়তো বা নিজকে মনকে মানানো যায় যে ঠিক আছে, ওরা তো এক ধরনের দেশে অন্যায় অত্যাচার করেছে আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, আসিফ নজরুল স্যারের বিরুদ্ধে বা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে করতে, কিন্তু যারা ফ্যাসিস্ট বিরুদ্ধে আন্দোলনে ছিল তাদের মধ্যেও কিন্তু কখনো কখনো কোথাও কোথাও কিন্তু কেউ কেউ কিন্তু এই ধরনের দেখুন, এইটা কার কি পরিচয় আমি সেইভাবে যাব না, কিন্তু আমি শুধু একটা জিনিস বলবো যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতি হিসেবে আমরা যে জিনিসটা অ্যাচিভ করেছি, এই অ্যাচিভমেন্টে কিছু ফেস আছে যারা একদম সম্মুখ ভাগে ছিল বিভিন্ন দিক থেকে। আপনি যদি এই সম্মুখ ভাগে থাকা চেনা ফেসগুলোকে, চেনা চেহারাগুলোকে বিতর্কিত করে দিতে পারেন, তাদেরকে যদি আপনি ভিলেন বানিয়ে দিতে পারেন, তাদেরকে যদি জনগণের কাছে শত্রু বানিয়ে দিতে পারেন, তাহলে কার লাভ একটু হিসাব করেন না? দিন শেষে তাদেরই লাভ, তারা পালিয়ে তাহলে গেছে। আপনার কাছে হয়তো মনে হতে পারে যে অমুক বলছে উনি তো ফ্যাসিস্ট বিরোধী লোক, কিন্তু তিনি যেটা বলছেন, যখন আমি নিশ্চিত হই যে এটা 100% মিথ্যা, কিন্তু তিনি প্রপাগান্ডাটা চালাচ্ছেন, তো তিনি আসলে কার উপকার করছেন আর কার ক্ষতি করছেন? সেটা কি জুলাই বিপ্লবের উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে? মানে অভ্যুত্থানের পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে? হ্যাঁ, জেনুইনলি যদি কারো কোনো মানে প্রমাণ করবার মতো অভিযোগ থাকে, আমি বললাম তো, আপনি প্রমাণ করে দেন যে আপনার বিরুদ্ধে এই অভিযোগ আপনি এখন খণ্ডান। আপনি আন্দাজে বলে দেন, কিরণ সাহেব আপনি তো গতকালকে অমুকের কাছ থেকে, কোনো একজনের কাছ থেকে 5 কোটি টাকা নিয়েছেন, ছেড়ে দিলেন, আর এখন প্রমাণের দায়িত্ব হয়ে গেল আপনার। আপনি যে নেন না এটা আপনারে প্রমাণ করতে হবে, আপনার আর কোনো কাজ নাই, আপনি এখন প্রমাণ করে বেড়ান। মানে যিনি বলছে তার কোনো দায়িত্ব নাই, মানে বলে দিল একজন, তার দায়িত্ব হয়ে গেল এখন তিনি প্রমাণ করতে হবে। তার আর কোনো কাজকর্ম বাদ দিয়ে এখন উনি প্রমাণ করবেন। কিভাবে প্রমাণ করবেন তিনি? তুই তো নেন নাই, প্রমাণ করুন কিভাবে? না না, আমার কথা হলো, নেন নাই জিনিস সেটার প্রমাণের আবার কি আছে? কিন্তু নিয়েছেন যেটা, সেটার অবশ্যই প্রমাণ থাকবে, থাকতে হবে বলতে হলে, তাই না? নিশ্চয়ই। আমরা আবার একটা বিরতি নিতে চাই। প্রিয় দর্শক, আমরা সরকারের 1 বছরের কথা বলতে গিয়ে সুশাসন, দুর্নীতি, নিশ্চয়ই এটি আমাদের দরকার ছিল। এই কারণের জন্য মানুষের মধ্যে যে মিশ্র প্রতিক্রিয়া, ভুল ধারণা, সে ধারণাগুলো আপনি স্পষ্টভাবে কিন্তু স্পষ্টত করেছেন। যদি কোনোভাবেই কোথাও আপনি এবং 2-4 জনের কথা বলেছেন, যদি কোথাও কোনো স্পষ্টতা থাকে আপনি সেটি প্রকাশ করুন। কোনোভাবে এই প্রপাগান্ডার পিছিয়ে না ঘুরে, যে মনির হায়দার ঢাকা শহরে বাড়ি করেছে, ফ্ল্যাট কিনেছে, ঘর করেছে, জমি করেছে, বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের পার্টনার হয়েছে, বা প্রফেসর আসিফ নজরুল বা অন্য যারা আছেন, সেই ধরনের অপপ্রচার যাতে না হয় সেটি নিশ্চয়ই আপনি স্পষ্ট করেছেন। এটিও আমরা মনে করি এটা আমাদের জন্য একটা ভালো হলো যে আপনি সরকারের অংশ হিসাবে আপনি নিজকে এখানে নিজের অবস্থান ব্যাখ্যা করতে পারলেন। প্রিয় দর্শক, আমরা আবারও ইসমানী মির্জা শুভরাত্রিতে একটা বিরতি নিচ্ছি। বিরতির পর আমরা শেষ মুহূর্তের আলোচনায় জনাব মনির হায়দার, মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, তাকে নিয়ে আবার ফিরে আসবো একটা ছোট্ট বিরতির পর। ইসমানী মির্জা শুভরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি। আমরা সরকারের 1 বছরের আলোচনা করতে গিয়ে নানা রকম আলোচনার মধ্যে আমরা যুক্ত হয়ে গেছিলাম। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব মনির হায়দার। মনির হায়দার, আমরা আলোচনার শেষ মুহূর্তে এসে আমরা একটু ঐক্যমত্য কমিশনের যে জুলাই সনদের স্বাক্ষরের যে বিষয়টি, সেটি কিন্তু এখনও পর্যন্ত চূড়ান্ত অবস্থানে গিয়েছে কিনা আমরা জানি না। শীঘ্রই সেটি স্বাক্ষর হবে। এখন 2-4টি দল এখনও পর্যন্ত হয়তোবা এই বিষয়ে স্বাক্ষর করবে কিনা, আপনার কাছে সর্বশেষ কি অবস্থান বা কি খবর আছে? জি, দেখুন, জুলাই সনদ তৈরির জন্য যে বিষয়গুলো দরকার, মানে কোন কোন ক্ষেত্রে এই রাষ্ট্রের মৌলিক কাঠামোগত বা সাংবিধানিক সংস্কার হবে, সেই বিষয়গুলো চিহ্নিত করে সে ব্যাপারে একটা ঐক্যমত্য প্রতিষ্ঠার কাজ, এটা 31শে জুলাইয়ের মধ্যে হয়ে গেছে। কমিশনের টার্গেট এরকমই ছিল। প্রথমে কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ, তার একটা ড্রিম ছিল বলা যায় যে 16ই জুলাই শহীদ আবু সাঈদের শহীদ হবার দিনে এটা চূড়ান্ত করা যায় কিনা। কিন্তু দেখা গেল যে লম্বা আলোচনার সিরিজ আলোচনা, তো জানেন রাত্রে 11টা পর্যন্ত আলোচনা চলেছে, কোনো দিন সকাল 10টায় শুরু হয়ে, কিন্তু দেখা গেল যে আলোচনাটা শেষ করা যায়নি। পরে তিনি স্থির করলেন যে এটা যেভাবেই হোক জুলাই মাসের 31 তারিখের মধ্যে এই কাজটা শেষ করতে হবে। তখন দিনে রাতে আলোচনা একটানা চালিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি সহ একাধিক সদস্য। অসুস্থ হওয়া সত্ত্বেও তারা নিজেদের অসুস্থতা কিছুটা গোপন করে বা আড়াল করে আলোচনা চালিয়ে গেছেন। এবং আজ বলি, শেষ দিন রাত্রে 11টার পরে ওই আলোচনা কনক্লুড করে বাসায় যাওয়ার পরে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। তো সেটা অবশ্য 2-3 দিন পরে আবার আস্তে আস্তে ঠিক হয়ে গিয়েছিল। তো এইভাবে বিরামহীনভাবে আলোচনা চালিয়ে 31শে জুলাই রাত্রের মধ্যে এই প্রস্তাবগুলো নিয়ে একটা ঐক্যমত্য
চূড়ান্তভাবে শেষ করা হয়েছে। কিন্তু এরপরে যে প্রশ্নটা এলো যে এইগুলোর বাস্তবায়নের উপায় কি হবে এবং এগুলোর লিগ্যাল বাইন্ডিংসটা কি হবে, তো সে আলোচনা করবার সুযোগ কমিশন আর ওই পর্যায়ে পায়নি। সাইন হবার জন্য এটা সিদ্ধান্ত হওয়াটা তো অবশ্যই পূর্ব শর্ত। তো এই পর্যায়ে কমিশন কয়েকদিন একটু বললাম যে অসুস্থ হয়ে পড়েছিলেন, মানে সহসভাপতি সহ একাধিক সদস্য, তারা এখন সুস্থ হয়েছেন এবং গত কয়েকদিন ধরে তারা আবার নিজেরা এগুলো নিয়ে দফায় দফায় বসছেন এবং সেই বসার সিদ্ধান্ত অনুসারে আজ রোববার কমিশন বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ আলোচনা শুরু করেছেন ওই দুটো উপায় নিয়ে। এবং প্রথম দিনেই দুইজন সাবেক বিচারপতি সহ সুপ্রিম কোর্টের এবং আরও 4 জন আইন বিশেষজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ, 6 জন বিশেষজ্ঞর সঙ্গে আজকে প্রায় ঘন্টা 2-2.5 ঘন্টা তারা আলোচনা করেছেন। তো এটা শুরু, আরও বিভিন্ন ধরনের বিশেষজ্ঞদের সঙ্গে কমিশন আরও আলাপ করবে এবং এর পরের ধাপে হয়তো রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আনুষ্ঠানিক সাক্ষর করবার ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ আছে কিনা, যে কোনো দল থেকে? না, এই চ্যালেঞ্জ বলতে এই দুটো বিষয়ে তো একটা সমাধানে তো পৌঁছাতে হবে। যে প্রথম কথা হলো বাস্তবায়নের উপায়টা কি হবে। আপনি ধরেন এই 19টা সহ আরও তো শতাধিক সুপারিশ একমত হয়েছে, দলগুলো ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। তো এই সুপারিশগুলো বাস্তবায়িত কিভাবে হবে সেটার একটা আপনাকে তো ঠিক করতে হবে উপায়, এবং এগুলার কোনো লিগ্যাল বাইন্ডিংস দেওয়া যাবে কিনা, দিলে কিভাবে দেওয়া যাবে সেগুলো নিয়ে আলাপ আলোচনার ব্যাপার আছে। তো সেই আলোচনাটা আজকে থেকে স্বাক্ষর নিয়ে কোনো শঙ্কা আছে কিনা? শঙ্কার কি, এটা তো রাজনৈতিক দলগুলো নিজেরা একমত হয়েছে, যেটা সেটা আবার শঙ্কা থাকবে কেন? আচ্ছা, হ্যাঁ, মানে প্রক্রিয়াগত সময়ের প্রয়োজন আছে, সেটা এখন সেই পর্ব চলছে। কমিশন আশা করছে যে দ্রুততম সময়ের মধ্যে এটা শেষ হবে। আপনাকে আগে আমি বলেছি যে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছে, তারা ইনফর্মাল আলাপ আলোচনা নিজেদের মধ্যে করছে, কমিশনের ভূমিকায় করছে, এবং কয়েকদিন পরে হয়তো আবার প্রকাশ্য আলোচনাও হবে, ফর্মাল আলোচনাও হবে। বাট এটা ডেফিনেটলি এখন নির্বাচনের সময় অলমোস্ট ঘোষণা হয়ে গেছে, রাজনৈতিক দলগুলো দ্রুত এই ব্যাপারে একটা ঐক্যমতে না আসার তো সুযোগ নাই, এটা এসে যাবে তারা। জি, একটা প্রসঙ্গে শেষ করতে চাই, সেটি হয়তো নারী নেত্রীরা কিন্তু কমিশনের উপর কিছুটা দেখতে একটু নাকশ মনে হচ্ছে। এখন এই জুলাই বিপ্লবে কিন্তু নারীদের বড় একটা অংশগ্রহণ ছিল। আমরা স্বাধীনতা কথা বলি বা বাংলাদেশ সর্বক্ষেত্রে বলি, যদি আমরা বলি যে 5ই আগস্ট ঘটনার পূর্বে 2 তারিখ, 3 তারিখ বা 4 তারিখ হল ভেঙে কিন্তু মেয়েরাই কিন্তু প্রথম রাস্তায় নেমে এসেছিল, সেটা অতীতের ইতিহাসও কিন্তু তাই আছে। তো নারী নেত্রীরা এই কমিশনের উপর যে ক্ষুব্ধতা, সেটাকে আপনারা কীভাবে দেখেন? ওকে, প্রথম কথা হলো যে জাতীয় ঐকমত্য কমিশন তারা রাজনৈতিক দলগুলোর উপরে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার ভূমিকায় অবতীর্ণ হয়নি, এটা আমাদেরকে একদম ক্লিয়ার কাট বুঝতে হবে। জাতীয় ঐকমত্য কমিশন প্রথমত ধরেন আমি বলবো যে 95% ক্ষেত্রে যে কাজটা করেছে সেটা হলো 6টি যে কমিশন, সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার ব্যবস্থা সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন ব্যবস্থা সংস্কার কমিশন, এই 6টা কমিশন যে সমস্ত প্রস্তাব বা সুপারিশ দিয়েছে সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে 2 দফায় কথা বলেছে, 2 পর্বে। এক পর্বে এক একটা দলের সঙ্গে আলাদা আলাদা, দ্বিতীয় পর্বে সব দলের প্রতিনিধিদেরকে নিয়ে একসঙ্গে, যেটা প্রায় 2 মাস চলেছে। এই আলোচনাগুলোতে কমিশন, জাতীয় ঐক্যমত্য কমিশন 95% ক্ষেত্রে ওই 6 কমিশনের সুপারিশগুলোকে সামনে নিয়ে এসে আলোচনা করেছে। আর 5%-এরও কম ক্ষেত্রে কমিশন যেটা করেছে সেটা হলো যে কিছু কিছু বিষয়ে দলগুলোর তরফ থেকে হয় গুরুতর আপত্তি উঠেছে বা এগুলোর ব্যাপারে দলগুলো নেগেটিভ ছিল, এ কারণে ঐকমত্য কমিশন আগের কমিশন যেগুলো বিলুপ্ত হয়ে গেছে সেই কমিশনের বিশেষজ্ঞ সদস্যদের সঙ্গে কথাবার্তা বলে একটা নতুন সংশোধিত প্রস্তাব হাজির করেছে। হ্যাঁ, এবং সেটাও কিন্তু চাপিয়ে দেয়নি, প্রস্তাব আকারে হাজির করেছে, যেখানে ঐক্যমত হয়েছে গৃহীত হয়েছে, যেটা ঐক্যমত হয়নি সেটা গৃহীত হয়নি। এই ছিল জাতীয় ঐক্যমত্য কমিশনের ভূমিকা 1। এবার আসেন 2, নারী প্রতিনিধিত্ব সংসদে। সংসদে নারী প্রতিনিধিত্বের ব্যাপারে সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, 2 কমিশন তাদের আলাদা রিপোর্টে প্রস্তাব করেছে যে 100টি আসনে নারীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন সরাসরি। 100টি আসনে, পার্লামেন্টে 400টি আসন হবে, 300 আসনের পার্লামেন্ট 400 আসনে রূপান্তরিত হবে, এবং সেই 400 আসনের মধ্যে 100টি আসন নারীরা সরাসরি নির্বাচনের জন্য সংরক্ষিত থাকবে
এবং তারা সেখানে নারীরা নারীদের সঙ্গে নির্বাচন করবেন। দুটো আলাদা পদ্ধতির কথা বলা হয়েছিল। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বলেছিল ওই 100টি সিটে রোটেশন পদ্ধতি, এত ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু 100টা আসন সরাসরি প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তাব করেছে। সংবিধান সংস্কার কমিশন আর অন্য প্রস্তাব করেছিল, কিন্তু 100টা আসনের জন্য। সুতরাং তাদের প্রস্তাবে তারা পিছিয়ে ছিলেন, এটা বলা যাবে না। এখন ঐকমত্য কমিশন কি করেছে? ঐকমত্য কমিশন ওই দুটো প্রস্তাব রাজনৈতিক দলগুলোর সামনে হাজির করেছে যে এইভাবে সংসদে 100টা নারী আসন হতে পারে এবং তারা সরাসরি এইভাবে নির্বাচন করতে পারেন। রাজনৈতিক দলগুলো সেটা মানেনি। মোটা দাগে প্রায় ম্যাক্সিমাম রাজনৈতিক দল, দু একটা ছোটখাটো দল ছাড়া, আমি শেষ করি কিরণ ভাই, বিভ্রান্তি তৈরি হবে, দু একটা ছোটখাটো দল ছাড়া প্রায় সকল দল এই দুটো প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, তারা একমত হয়নি। যখন একমত হয়নি তখন কমিশন সংশোধিত আকারে একটা নতুন প্রস্তাব হাজির করেছে। সেটা হলো যে রাজনৈতিক দলগুলো যে নমিনেশন দেবে সেই নমিনেশনে অন্তত 33% বা 1/3 আসনে নারী প্রার্থী দিতে বাধ্য থাকবে, এটা সংবিধানে লিখতে হবে। এই প্রস্তাব এনেছে, কিন্তু রাজনৈতিক দলগুলো এই প্রস্তাব মানেনি এবং এটা নিয়ে দিনের পর দিন ন্যূনতম 5 দিন আলোচনা হয়েছে, টেলিভিশনে সরাসরি দেখানো হয়েছে। কমিশন রিপিটেডলি চেষ্টা করেছে জিনিসটা সামনে আনার জন্য, একবার নাকচ হয়েছে আবার এনেছে, একবার নাকচ হয়েছে আবার এনেছে। আপনি কি কোনো নারী নেত্রী যারা এখন কথা বলছেন, সেমিনার করছেন, আপনি কোনো একজনকেও দেখেছেন যে কোনো রাজনৈতিক দলের অফিসের সামনে গিয়ে বলেছে, হেই রাজনৈতিক দল তুমি এটা বিরোধিতা করছো কেন, কমিশন প্রস্তাব এনেছে এটা সমর্থন করো, এটা অ্যাপ্রুভ করো, বলেছে? দেখেছেন কোথাও? দেখি নাই। এই নারী নেত্রী যারা কথা বলছেন, আমরা তাদের অধিকার অবশ্যই আছে কথা বলার। আমি এদের মধ্যে কারো কারো ব্যাপারে আমি বলতে চাই, যারা এখন অনেক উচ্চ কণ্ঠে জাতীয় ঐকমত্য কমিশনকে অভিযুক্ত করছেন নারী রিপ্রেজেন্টেশনকে প্রপারলি না আনার জন্য, আপনি গত 16 বছরে এদের কোনো অস্তিত্ব কোথাও দেখেননি, কিন্তু তারা এখন বিরাট এসে নারীর অধিকার নিয়ে কথা বলছে। যে ঐকমত্য কমিশন, যে সংস্কার কমিশন নারীর যথাযথ প্রতিনিধিত্বের জন্য হেন কোনো চেষ্টা নাই যেটা করেনি, তারা এসে সেই কমিশনকে দোষারোপ করছে। কিন্তু যেই রাজনৈতিক দলগুলো এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তাদের ব্যাপারে তাদের কোনো বক্তব্য নেই। সেই দলগুলোতে অসংখ্য নারী নেত্রী আছেন, সেই দলগুলো নারী নেত্রীদেরকে এই আলোচনায় কেন পাঠায়নি সে প্রশ্ন তারা করে না। কিন্তু সহজ যেখানে মানে এসে আঘাত করা যাবে, হ্যাঁ, যারা স্পর্শকাতর অবস্থানে থাকার কারণে নিজেদের বক্তব্য দিতে পারবেন না তাদেরকে আঘাত করা হচ্ছে। এখন এটা দেশের মানুষ তাহলে জানে যে 33% যেটি নারীদেরকে সরাসরি নির্বাচনে দেখুন, দলগুলো থেকে, আমি কিরণ ভাই আপনাকে একটা জিনিস বলি, এই যারা এখন উচ্চকণ্ঠ হয়েছেন তারা যদি ওই সময় দিনের পর দিন আলোচনা চলেছে, টেলিভিশনে লাইভ দেখানো হয়েছে, কোনো কিছু গোপন ছিল না, তারা যদি তখন ওই রাজনৈতিক দলগুলো যারা এটার বিরোধিতা করেছে তারা তাদের সঙ্গে গিয়ে কথা বলতো, তাদেরকে বোঝানোর চেষ্টা করতো, তাদের সঙ্গে আলাপ আলোচনা করতো, এরকম কোনো উদ্যোগ চোখে পড়েছে? কোনো তো নিউজ দেখেছেন আপনি? করেনি কিন্তু সেটা। ফরেন সার্ভিস একাডেমিতে 2 মাস ধরে আলোচনা চলেছে, তার সেখানে সামনে গিয়ে কখনো দাঁড়িয়েছে যে আমরা দেখতে পাচ্ছি টেলিভিশনে এই অবস্থা তৈরি হয়েছে, আমরা এটার ব্যাপারে আমাদের এই অবস্থান, আমরা এই দাবি জানাচ্ছি, আমরা কথা বলতে চাই? কোনো অবস্থা নাই। কিন্তু এখন এসে আপনি ঐকমত্য কমিশনকে ধুয়ে দিচ্ছেন, কমিশনের সহসভাপতি কিংবা অন্য সদস্যরা কার কি ভূমিকা, তাদেরকে যাকে যেখানে পাচ্ছেন তাদেরকে সেখানে আপনারা ধরছেন, প্রশ্নবাণে জর্জরিত করছেন। প্রশ্নটা কাকে করা দরকার, অভিযোগটা কার বিরুদ্ধে আনা দরকার, এই কাণ্ড জ্ঞান যাদের নাই তাদের নিয়ে আমি আর কি বলবো। মানে আপনার পক্ষে হচ্ছে ঐকমত্য কমিশন তো কোনো সিদ্ধান্ত নয়, রাজনৈতিক দলগুলোর বিষয়গুলো বাস্তবায়ন করছে। ঐকমত্য কমিশন নিজে কোনো কিছু চাপিয়ে দেয়নি। ঐকমত্য কমিশন প্রধানত বাকি কমিশনগুলোর প্রস্তাব সামনে নিয়ে আসছে এবং আলোচনার প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছে প্রথমত। তো সেই নারী নেত্রীরা আপনাদের সাথে কোনো যোগাযোগ বা আপনাদের কাছে কোনো চিঠি দেওয়া কোনো কিছু? আমি ওই আলোচনায় যাব না, আমার কথা হলো কমিশন তো তার কাজটা করেছে, কমিশন তার কাজে কোনো রকম ঘাটতি বা দুর্বলতা দেখিয়েছে কিনা বা সদিচ্ছার প্রমাণ দেয়নি এমন কোনো আপনার বক্তব্য আছে কিনা? কমিশন তো তার সর্বোচ্চ সদিচ্ছা দেখিয়েছে। আগের কমিশন যে দুটো প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাব যখন কোনোভাবেই গ্রহণ করানো যায়নি বা ঐক্যমত করানো যায়নি, কমিশন তো এখানে তার দায় শেষ করতে পারতো যে ঠিক আছে হচ্ছে না এটা ছেড়ে দিলাম। কমিশন আরেকটা বিকল্প প্রস্তাব হাজির করেছে, ওই যে বললাম 5% প্রস্তাব কমিশন সংশোধিত আকারে হাজির করেছে, তার মধ্যে এটা একটা, হ্যাঁ, এবং সেখানে 33% আসনে নারী প্রার্থী দেওয়ার। এবং এখানে আমি অবশ্যই বিএনপির প্রশংসা করব, জাতীয়তাবাদী দলের জনাব সালাউদ্দিন আহমদ, যিনি ঐক্যমত্য কমিশনে বিএনপিকে প্রধানত প্রতিনিধিত্ব করেছেন। যখন এটা এক ধরনের অচল অবস্থা যে নারী আসন নিয়ে কোনো সমাধান হচ্ছে না, তখন তিনি বলেছেন দেখেন বাস্তবতার কারণে হয়তো 33% দেওয়া সম্ভব না,
কিন্তু আমি একটা প্রস্তাব দিই, একটু আলোচনা তো শুরু হতে হবে কোথাও থেকে। তিনি বললেন আগামী নির্বাচনে জেন্টলম্যান এগ্রিমেন্ট হিসেবে আমরা 5% নারী প্রার্থী দেওয়ার একটা একমত হই সবাই, হ্যাঁ, যে আমরা জেন্টলম্যান এগ্রিমেন্ট, এটা সংবিধানে লেখা থাকবে না, পরের নির্বাচন থেকে 10% সংবিধানে লেখা থাকবে। দেখুন এটা কিন্তু একটা অগ্রগতি, মানে আলোচনাটা বার্গেনিংটা কমিশনের তরফ থেকে এই লেভেলে হয়েছে এবং সেরকম একটা গৃহীত হয়েছে কিন্তু। এবং দুর্ভাগ্যক্রমে নারী বিষয়ক প্রস্তাবের ব্যাপারে সবচেয়ে বেশি নোট অফ ডিসেন্ট এসছে, সবচেয়ে বেশি। তো নারী নেত্রীরা যদি যারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, যেই ক্ষেত্রে যেই পয়েন্ট দিয়েছেন, তারা যদি তাদেরকে সে ব্যাপারে এঙ্গেজ করতেন বা তাদের সঙ্গে কথাবার্তা বলতেন, এখান থেকে একটা ফল আসতে পারত, কিন্তু সেটা হয়নি। এখন এই যেটা করা হচ্ছে এটা একেবারেই অন্যায় করা হচ্ছে, আমি ক্লিয়ারলি বলবো। এটা হয়তো এটার জন্য আমাকে তোপের মুখে পড়তে হবে অনেকের, কিন্তু আসুক না, আমার সঙ্গে কেউ যদি এটা নিয়ে ওপেন কথা বলতে নিশ্চয়ই চায়, আমরা যেহেতু দেখেছি এবং আপনি সেটার ব্যাখ্যা দিয়েছেন যে রাজনৈতিক দলগুলো তারা ইতিমধ্যে তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে 5% এবার জেন্টলম্যান এগ্রিমেন্ট, পরবর্তীতে সংবিধানে 10% লেখা হবে, ঐক্যমত কমিশনের পক্ষ থেকে 33% প্রস্তাব করা হয়েছিল, সেই প্রস্তাবে সকলে ঐক্যমত হতে পারেনি। তো সেই বিষয়টি নিশ্চয়ই যারা আপনি এখানে কমিশনের কোনো দুর্বলতা বা দোষ খুঁজে পেয়েছেন কিনা বা পাচ্ছেন না, আপনার ব্যাখ্যায় তো সেটি আমরা বুঝতে পারলাম। নারী নেত্রীরা কিছু গোপন করিনি কিন্তু না, অ্যাকচুয়াল কেউ যদি ধরে দিতে পারে আমি সেটার জন্য অপরাধ মাথা পেতে নেব, আমি কোনো কিছু গোপন করিনি, যা ঘটেছে একদম টু দি পয়েন্ট আপনাকে আমি সেটা বললাম। না, আপনি বলছেন যে এইসব নারী নেত্রীদেরকে আগে কোথাও দেখা যায়নি। না, সবাই কথা বলিনি, মানে দেখুন জেনারেলাইজ করা যাবে না, কারো ক্ষেত্রে আমি বলেছি। আচ্ছা, মানে অন্তত গত 16 বছর তাদের কোথাও কোনো আওয়াজ দেখা যায়নি, এরকম কেউ আছেন, আছেন ওখানকার মধ্যে। আমি শেষ যদি একবারে 30 সেকেন্ড থেকে 1 মিনিট মধ্যে শেষ করতে চাই, একটা জুজুর ভয় কিন্তু দেখাচ্ছে যে 1/11 একটা পায়তারা হতে পারে কিনা, দেশে একটা গৃহযুদ্ধ রাখতে পারে কিনা, যে অবস্থা চলছে। না, এমনি বাতাসে ভেসে বেড়ানো কোনো কথা নিয়ে আমাদের ফর্মাল অনুষ্ঠানে আমি মনে করি কথা বলা ঠিক সেই ধরনের শঙ্কা তো কোনো সরকারের মধ্যে না। আমি বললাম তো আমি এই বিষয়ে কোনো আলোচনা করতেই রাজি না। তার মানে আমরা ধরে নিতে পারি সরকার, রাজনৈতিক দলগুলো, জনগণ, ওই যে একটু আগে সমালোচনা করলাম যে বায়বীয় অভিযোগ, বায়বীয় কথাবার্তা, এটা আমাকে আপনাকে মানায় না, বায়বীয় বিষয় নিয়ে কথা বলা আমাকে আপনাকে মানায় না। নিশ্চয়ই প্রিয় দর্শক, আমরা শেষ করতে চাই, আমরা কিছুক্ষণ আর আলোচনা করার ইচ্ছা থাকা সত্ত্বেও করতে পারলাম না। সেটি হচ্ছে কি যে দেশের যে অন্তর্বর্তীকালীন সরকার, জনগণ, রাজনৈতিক দলগুলো সকলের মধ্যেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু একটা ঐক্যমতের জায়গায় এসেছে। জাতীয় নির্বাচনের পথে বাংলাদেশ রয়েছে। আগামী ফেব্রুয়ারিতে রোজার পূর্বে নির্বাচনের জন্য যে পথ রাখা, সেটি অলরেডি নির্বাচন কমিশন তাদের যে কাঙ্ক্ষিত যে কার্যক্রম, সে কার্যক্রম শুরু করেছে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সেটি কিন্তু তার আশাবাদ ব্যক্ত করেছেন, একটা শ্রেষ্ঠ এবং সুন্দর গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার তিনি চেষ্টা করবেন। সেক্ষেত্রে এটি শুধুমাত্র একা সরকারের নয়, যারা আজকে রাজনৈতিক দলে রয়েছেন, যারা প্রার্থী রয়েছেন, যারা ভোটার রয়েছেন, যারা সাধারণ নাগরিক রয়েছেন, যারা প্রশাসন রয়েছেন, প্রত্যেকেরই কিন্তু একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা গত 3টি বছর 3টির সময় যে দিনের ভোট রাতে হয়েছে, আমি আর ডামের নির্বাচন হচ্ছে, বিনা ভোটে নির্বাচন হচ্ছে, তার থেকে যাতে আমরা পরিত্রাণ পাই সে প্রত্যাশা রেখে আমাদের আজকে যে অতিথি জনাব মনির হায়দার, আপনাকে সরকারের 1 বছরের নানা আলোচনা করবার জন্য, এবং আমার কোনো প্রশ্নে যদি আপনি মনক্ষুণ্ণ হয়ে থাকেন আমি সেটিও কিন্তু আপনার কাছে না ব্যক্তিগত আমি প্রশ্ন শুনতে চাই, সমালোচনা শুনতে চাই, এবং এটার জন্যই আমাদের লড়াই। না, আমি টেম্পোরারি একটা অ্যাসাইনমেন্টে এসেছি, আমি মানে নিশ্চয়ই মানে আমি এটার চাইতে বরং ওইটাই বেশি পছন্দ করব যে গঠনমূলক সমালোচনার যদি কোনো জায়গা থাকে। জি প্রিয় দর্শক, আমরা শেষ করছি, নিশ্চয়ই আবারও আপনাদের সাথে দেখা হবে আমাদের আগামীকালকের অনুষ্ঠানে। অতক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। প্রিয় জনাব মনির হায়দার, তিনি রাত জেগে আমাদের এখানে এসছেন, নিশ্চয়ই সকালবেলা তার অনেক কাজ রয়েছে, তারপরও তাকে এবং তার সরকারকে আমরা ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের আয়োজন এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন। ইসমানী মুর্জাবা শুভরাত্রির পক্ষ থেকে আজকের মতো আমরা খোদা হাফেজ করছি।